ওকে আমি ডাকতেই ও ভয়তে ওর মার কাছে চলে গেছে। মানালিতে আজ আমাদের লাস্ট ডে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়ছি আর আজও আমাদের কিছু কিছু স্পট ঘোরা বাকি রয়েছে, তো সেগুলোই যাবো। চণ্ডীগড় ফেরার পথে রাস্তার দুপাশে এরকম ছোট ছোট দোকান রয়েছে, যেগুলো এখানকারই জমিতে চাষ করা লোকাল কিছু জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। আমরা এখন রয়েছি কুল্লুর বৈষ্ণব দেবী টেম্পেলে। মন্দিরের ওপর থেকে দেখো বাইরের ভিউটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে, তোমরা কিন্তু অবশ্যই একবার এসো। আমরা এখন রয়েছি শাল ফ্যাক্টরিতে, আর দেখো শালের এই সুতো রয়েছে, আর এখানকার শিল্পীরা কিন্তু সামনে বসেই শাল তৈরি করছে। তো নিচে শপও রয়েছে। এটাকে বলে হট এয়ার বেলুন অ্যাডভেঞ্চার। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমাদের মানালি ট্রিপের লাস্ট ডে। তো আমরা রেডি হয়ে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি। তো লাগেজ নিচে চলে গেছে, তো এখন একদম রেডি, এখন বেরিয়ে যাব। তো মানালিকে টাটা বলার টাইম চলে এসছে, আবার কখনো আসবো। এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো লাস্ট বারের মতন মানালির ভিউ আমাদের হোটেল থেকে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো তোমরা সবাই সঙ্গে থাকো। আজকে আমাদের এই ট্রিপ এখানেই শেষ হচ্ছে। তো আজকের এই ব্লগটা তোমরা সকলে দেখতে থাকো। আশা করি আজকের এই লাস্ট মানালি ট্রিপের ব্লগটা দেখতে তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথা না বলে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমাদের মানালির হোটেল থেকে তোমাদের লাস্ট বারের মতন ভিউটা দেখিয়ে দিই। মানালির আমাদের হোটেল থেকে বাইরের ব্যালকনি থেকে ভিউটা ঠিক এইরকম। ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, পাহাড়ে কিন্তু পুরো স্নো পড়ে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 16ই ফেব্রুয়ারি, আজ বাড়ির পথে রওনা দিচ্ছি 24শে ফেব্রুয়ারি। এখনো টানা 2 দিন রয়েছে ট্রেন জার্নি, বাড়ি সেই পৌঁছাবো 26শে ফেব্রুয়ারি। এই গোটা 10 দিনের সফর আজ শেষ হতে চলেছে। কাল রাতে যেহেতু আর কোনো স্নোফল হয়নি, সেই কারণে দেখো আপেল বাগান কিন্তু পুরো একদম পরিষ্কার, কোনো বরফ নেই আজ আর। আমাদের নিচে গাড়ি চলে এসেছে আর গাড়িতে লাগেজও উঠে গেছে। তো তোমাদের সাথে কথা বলার জন্য আমরা তাই আবার একটু রুমে এসেছিলাম। তো রুমে এবার লক করে ওদের রিসেপশনে চাবি আমরা দিয়ে দেবো। তো অলরেডি সবাই নিচে চলে গেছে, তো চলো এবার নিচে যাওয়া যাক। সিমলা, কুলু, মানালির ট্রিপের আমাদের যে 3টে হোটেলে আমরা স্টে করেছি, 3টে হোটেলই কিন্তু একদম খুবই ভালো ছিল। যেরকম পরিষ্কার তেমনি খাওয়া দাওয়ার ফুড কোয়ালিটি সমস্ত কিছুই কিন্তু একদম ওয়েল মেনটেন ছিল। তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো, আমরা তো অবশ্যই রেকমেন্ড করব তোমাদের সবাইকে। আমরা রুম ছাড়তেই এখানকার একজন আর কি রুম পরিষ্কার করছিল, তারই এই বাচ্চাটা এত সুইট যে আমি ওকে ডাকি, ও ভয়তে চলে গেছে ওর মার কাছে। বেরিয়ে যাচ্ছি, চলো আজকের আমাদের ট্রিপের লাস্টে উঠে পড়েছি গাড়িতে। আর আজ রাতে আমাদের ট্রেন রয়েছে চণ্ডীগড় থেকে হাওড়া অবধি। তো সেই কারণে সকাল সকালই আর কি আমরা মানালি থেকে বেরিয়ে পড়েছি, কারণ মানালি থেকে চণ্ডীগড় যেতে বেশ অনেকটাই টাইম লাগবে। আর এটা অনেকটাই লং জার্নি রয়েছে, যাতে হাতে টাইম থাকে সেই কারণে একটু টাইম নিয়েই আমরা বেরিয়েছি হোটেল থেকে। রাস্তায় যেতে যেতে আমরা দুটো একটা স্পট ঘোরা বাকি রয়েছে, তো সেগুলোও দেখে নেব। গাড়িতে একদমই ব্যাক সিটে পেছনে বসেছি, যাতে রিল্যাক্সে এই লং জার্নিটা করতে পারি। তো সেই কারণেই আর কি বসা। আজ বাড়ি যাওয়ার সময় সবাইরই মনটা খারাপ। তো ছুটি শেষ, আবার সেই কর্মব্যস্ত জীবনে সবাইকেই ফিরতে হবে। তো সেই কারণে আজ সবারই মনটা খারাপ। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দেখতে পেলাম হট এয়ার বেলুন অ্যাডভেঞ্চার হচ্ছে। তো হঠাৎই আমরা গাড়ি থেকে নেবে সবাই একটু দেখার জন্য দাঁড়ালাম। তো প্রথমে গ্যাস দিয়ে এই বেলুনটাকে ফোলানো হলো, আর নিচে যে ঝুড়ির মতন দেখছো ওখানে 4 থেকে 6 জন আর কি রয়েছে। তারপরে এখানে ফায়ারিং করা হলো। যতক্ষণ এই আগুনটা জ্বলবে ঠিক ততক্ষণই ওই ওপরে আর কি পুরো ভিউটা দেখা যাবে। এটা একটা অ্যাডভেঞ্চার। আর ক্রেন দিয়ে কিন্তু এই দড়ি দিয়ে ধরে রয়েছে বেলুনটা, যাতে বেশি উঁচুতে উড়ে না যায়। যখনই ফায়ারিংটা বন্ধ হবে তখনই বেলুনটা নিচে চলে আসবে। এই অ্যাডভেঞ্চারটা করার জন্য 10,000 টাকা করে লাগছে। আমরা একটু তাই দেখলাম দাঁড়িয়ে। তারপর রাস্তায় কিছুটা সামনে এগিয়ে আসতেই দেখতে পেলাম রাস্তার পাশ দিয়ে কিছু ছোট ছোট দোকান রয়েছে, যেই দোকানগুলোতে কিন্তু পাওয়া যাচ্ছিল সিমলা মানালির এখানকার লোকাল জমিতে চাষ করা ফল। যেই দোকানগুলোতে কি কি জিনিস পাওয়া যাচ্ছিল সেটা তোমাদের একবার বলে দিই প্রথমে। তো এখানে ফলের মধ্যে ছিল সবুজ আপেল, লাল আপেল, এছাড়া কমলা লেবু, ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকমের জ্যাম, জেলি, আচার, চকলেট, লজেন্স,
জুস পাওয়া যাচ্ছিল, হজমি পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের, তাছাড়াও ওয়াইন পাওয়া যাচ্ছিল এখানে। তো এখানে অনেক রকম অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু ওরা নিজেরাই বাড়িতে আর কি তৈরি করে থাকে। তোমরা চাইলে এখান থেকে নিতেই পারো, আর এখান থেকে কিন্তু তোমরা ফল কেনার আগে টেস্ট করেও নিতে পারো। ওরা কিন্তু টেস্ট করার জন্য আলাদা করে ফল দেয়, দেখে তোমরা নিতে পারো। আমরা এখান থেকে গ্রিন অ্যাপেল নিয়েছিলাম, আর কলকাতার তুলনায় কিন্তু বেশ অনেকটাই রিজনেবল দাম আমাদের পড়েছিল। বাড়িতে নিয়ে আসার জন্য ওরা কিন্তু খুব সুন্দর করে প্যাকিং করে দেয়। আমরাও নিজেদের খাবার জন্য কিছুটা ফল এনেছিলাম। তোমরাও চাইলে এখান থেকে ড্রাই ফ্রুটস, ফল, জ্যাম, জেলি রিজনেবল প্রাইসে নিতেই পারো। কলকাতার তুলনায় অনেকটাই রিজনেবল এখানে। তারপর বেশ কিছুটা যাবার পর আমরা এখন চলে এসেছি শাল ফ্যাক্টরিতে। এটা কিন্তু মানালি থেকে চণ্ডীগড়ে ফেরার পথে রাস্তাতেই তোমাদের পড়বে শাল ফ্যাক্টরি। তো আমরা সেই এখন চলে এসেছি শাল ফ্যাক্টরিতে। আর এখানে দেখো এখানকার সমস্ত শিল্পীরা বসে এখানে তাতে আর কি সব শাল তৈরি করছে। তো আমি তো ফার্স্ট টাইম দেখলাম শাল তৈরি করা। তো দেখো এখানে খুব সুন্দর করে শাল বোনা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, এগুলো দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল। আমরা বেশ খানিকক্ষণ সময় দাঁড়িয়ে এখানে শাল তৈরি করা দেখছিলাম। আর এখানে দেখো শাল যে সুতো দিয়ে তৈরি হয়, এখানে দেখো বিভিন্ন রং বেরঙের সমস্ত সুতো রয়েছে। তো সেই সুতোগুলো ধরে দেখছিলাম। কার্পেটও তৈরি হয়। পুরো বড় একটা ফ্যাক্টরি। এখানে বসেই এখানকার শিল্পীরা সমস্ত কিছু হাতে তৈরি করে থাকে। এর নিচে কিন্তু এদের শপিং মল মতনও রয়েছে। তো দেখো এখানে কিন্তু তোমরা শীতের নানান ধরনের সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে। টুপি থেকে শাল, স্টোল, মাফলার, সোয়েটার সমস্ত কিছু পেয়ে যাবে। তবে হ্যাঁ, খুবই হাই রেঞ্জ রয়েছে। আমরা এখান থেকে কিছুই কেনাকাটা সেরকম করিনি, শুধুমাত্র দেখে ঘুরেই বেরিয়ে চলে এসেছিলাম। সামনের ভিউটা দেখো ঠিক কতটা সুন্দর রয়েছে। দূরে রয়েছে পাহাড়, পাহাড়ের সামনে বয়ে চলেছে নদী, আর নদীরও সামনে রয়েছে পাহাড়ি জংলি এই গাছ, যেটা কিন্তু দেখতে অনেকটা কাশফুলের মতন লাগছে। আর দূরে দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা রয়েছি কুলুর রিভার রাফটিং পয়েন্টের ঠিক পাশে বৈষ্ণব দেবী মাতার মন্দিরের পার্কিং এ। আমি বৈষ্ণব দেবী মাতা মন্দিরে যাইনি, আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না, তাই গাড়িতে পার্কিং এ আমি ওয়েট করছিলাম। এখানে তোমাদের দাদাভাই আর গাড়ির সবাই আর কি বন্ধু বান্ধবরা গিয়েছিল বৈষ্ণব দেবী মাতা মন্দিরে। তো তোমাদের দাদাভাই তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানেও কিন্তু দেখো প্রথমেই দেখলে যে ওখানে ঢুকতেই একটা লঙ্গরখানা মতন রয়েছে। এখানে দুপুরবেলা কি প্রসাদ দেওয়া হয়, যেটা কিন্তু ফ্রি অফ কস্টে, কোনো রকম টিকিট বা কুপন কিছুই কাটতে হয় না। যেরকম গুরুদ্বারে এমনি প্রসাদ দেওয়া হয়, তো সেরকমই এখানে প্রসাদ দেওয়া হয়। আর এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই পাশে যে ফটোগুলো দেখতে পাচ্ছ, এই ফটোগুলো কিন্তু মাতা বৈষ্ণব দেবী মন্দিরেরই ফটো রয়েছে। আর এই পুরো মন্দিরটাতে এত সুন্দর কাঠের কারুকার্য করা রয়েছে, যেটা কিন্তু ভিডিওতে দেখে অতটা বোঝা যাচ্ছে না। তোমাদের দাদাভাই বলছিল সামনে আরো সুন্দর রয়েছে এখানে কাঠের কারুকার্য সমস্ত কাজ। আর এখানে কিন্তু মন্দিরের ভেতরে সব ডালাও পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে ডালা কিনে কিন্তু এর ভেতরে মন্দিরে পুজো দিতেই পারো। তো দেখো কতটা সুন্দর এখানে সব কাঠের কারুকার্য করা রয়েছে, যেটা কিন্তু সত্যি ক্যামেরাতে অতটা ভালো বোঝা যে সম্ভব হচ্ছে না, কিন্তু সামনে নাকি আরো সুন্দর রয়েছে। আর এই মন্দিরে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ নয়। তোমাদের দাদাভাই অনেকটা লুকিয়ে লুকিয়েই বলতে পারো এই ভিডিও ফুটেজটা নিয়েছে, যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর এখানে কিন্তু মানে অন্য কেউ দেখলে ক্যামেরা কিন্তু বন্ধ করে দিচ্ছে। তো খুবই রিস্ক নিয়ে তোমাদের দাদাভাই এই সামান্য ভিডিওটুকু করেছে। আর যেহেতু আমি যাইনি, তাই পুরো ডিটেলস আমি বলতে পারবো না, তবে যতটা সম্ভব হয়েছে তোমাদের দাদাভাইয়ের করা ঠিক ততটাই আর কি করতে পেরেছে এখানে ভিডিও। প্রথমেই উঠতেই দেখো এখানে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির মন্দির, যেই মন্দিরের দরজাটা কাঠের এত সুন্দর কারুকার্য করা, যেটা কিন্তু সত্যি অসাধারণ। আর পাশে আরও একটা মন্দির রয়েছে, যেটাতে কিন্তু পুরোহিত রয়েছে, পুজো হচ্ছে। আর মন্দিরটার সামনে কিন্তু ভিড় রয়েছে, আর পুজো দেবারও লাইন রয়েছে। পুরোহিত আছে ভেতরে মন্দিরে। আর মন্দিরের দরজাটা এতটাই নিচু যে অনেকেরই ঢুকতে প্রবলেম হচ্ছিল। তারপরেই তোমাদের দাদাভাই বলছিল যে মন্দিরের ভেতরে একটা গুহা মতন রয়েছে, পুরো অন্ধকার জায়গাটা, যেই অন্ধকার জায়গা দিয়ে কিন্তু বেশ অনেকটাই যেতে হবে মাথা নিচু করে। আর এটা কিন্তু পুরোটাই পাহাড়ের আর কি কেটে কেটে তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু রয়েছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির, যেই মন্দিরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নয়, যেটা দেখতে পারলে কিন্তু ওরা ক্যামেরা নিয়েও নেয়। তো খুবই কষ্ট করে তোমাদের দাদাভাই সামান্য একটু ক্লিপ আর কি নিয়ে এসেছিল দেখানোর জন্য। আর এই মন্দিরে কিন্তু পুরোহিত রয়েছে, আর পুজো দেবার জন্য বেশ অনেকটাই লাইনও রয়েছে। আর এখানে যে খুব ভালো করে ভিডিও করতে পেরেছে তোমাদের দাদাভাই একদমই সেরকমটা নয়। তো সামান্য একটু ক্লিপই নিয়ে এসেছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা হলো বৈষ্ণব দেবী মাতার মন্দির থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা, যেটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে পুরো পাহাড়
কেটেই আর কি এই মন্দিরের নিচটা আর কি তৈরি হয়েছে। আর এখন দেখো তোমাদের দাদাভাই আবার ওপরে যাচ্ছে, ওপরে নাকি আরো নানান সব দেবদেবীর মন্দির রয়েছে, তো সেটাই দেখার জন্য যাচ্ছে। আর মন্দিরে উঠতে দেখো কি সুন্দর কাঠের কারুকার্য করা রয়েছে। চলো ওপরে কি কি মন্দির রয়েছে সেগুলো একবার ঘুরে দেখি। আমি তো যাইনি, অতএব সেই জন্য খুব ভালো করে ডিটেলসে আমি মন্দির ছিল সেটা আমি বলতেও পারবো না। আর মন্দিরে যেহেতু পুরোহিত রয়েছে, সামনে লোকও রয়েছে, তো সেই কারণে ভিডিও তো সেরকম ভাবে ভালো করে করতে পারিনি। তো যতটা সম্ভব হয়েছে তোমাদের জন্য আর কি চেষ্টা করে নিয়ে এসেছে। এখন যাচ্ছে শুনেছি যে মন্দিরের ওপরেও নাকি আরো একটা ভিউ পয়েন্ট মানে দেখা যায়, আর ওপরে কিন্তু আরো মন্দির রয়েছে, তো সেটাই দেখার জন্য এসছে তোমাদের দাদাভাই। আর মন্দিরের দেখো সামনে যে রেলিংটা দেওয়া রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ কাঠের একদম তৈরি। এখন কিন্তু তোমাদের দাদাভাই রয়েছে মন্দিরের একদম ওপরে, যেখানে কিন্তু রয়েছে মহা সরস্বতী দেবীর মন্দির। আর এই মন্দিরের সামনে দিয়েই কিন্তু সামনের ভিউটা দেখতে সত্যি অসাধারণ সুন্দর লাগে। তো চলো তোমাদের সেটা একবার দেখাচ্ছি। তো দেখো সামনে বয়ে চলেছে নদী, তারও সামনে রয়েছে পাহাড়। সত্যি মানে এত সুন্দর ভিউ, এই মন্দিরে না আসলে এই ভিউটা হয়তো মিসই করে যাবে তোমরাও আমার মতন। আমি যেহেতু যাইনি তাই আমি সত্যি মিস করেছি। তো যাই হোক, তোমরা আসলে অবশ্যই ভিজিট করো। তোমরা কুলু থেকে মানালি যাওয়ার পথেও এই মন্দিরটা ভিজিট করতে পারো। আবার মানালি থেকে যখন তোমরা চণ্ডীগড় বা সিমলা ফিরবে তখন কিন্তু অবশ্যই এই মন্দিরটা একবার ভিজিট করে যেও। এটা কি ঠাকুর আমি সত্যি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে দেখো সাই বাবার মন্দিরও রয়েছে, তো চলো আরো এখানে বিভিন্ন রকম দেবদেবীর মন্দির রয়েছে। এটা একটা মন্দির রয়েছে, এখানে দেখছি অনেকেই সর্ষের তেল ঢালছে, তো এটাও কি ঠাকুর আমি সত্যি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের দাদাভাইও বলতে পারেনি এটা কি ঠাকুর, ওখানে সেরকম ভাবে কিছু নাম লেখা ছিল না, সেই কারণে আমরা জানি না। তো তোমরা যদি কেউ গিয়ে থাকো এই বৈষ্ণব দেবী মাতা মন্দিরের কুলুতে, তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। মন্দিরের ওপর থেকে নিচের দিকে আসতেই এখানে রয়েছে আরো অনেক মন্দির, তার মধ্যে রয়েছে ব্রহ্মা বিষ্ণুর মন্দির, আর তার পাশেই রয়েছে রাধা কৃষ্ণর মন্দির। এই রাধা কৃষ্ণর মন্দিরটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে এটা পুরো পাহাড় কেটে গুহার মধ্যেই রয়েছে এই পুরো মন্দিরটা। তো চলো এখন বাইরের দিকে বেরিয়ে আসা যাক। তো পুরো মন্দির তো ঘুরে নেওয়া হয়ে গেছে, আর তোমরা চাইলে এখানে কিন্তু ছোট ছোট জিনিসপত্রও কিনতে পারো। ভেতরে এখানে নানান রকম শপ রয়েছে, এখান থেকে নানান দেবদেবীর আর কি মূর্তি তোমরা কিনতে পারো। তো তোমাদের দাদাভাই সেরকম ভাবে কিছুই কেনাকাটা করেনি, জাস্ট ঘুরে ভিডিও করেই চলে এসেছিল। মন্দির থেকে ফিরে সবাই এখন উঠে পড়েছি গাড়িতে। আর আজ যেহেতু গাড়িতে লং জার্নি রয়েছে, রাতে আবার চণ্ডীগড় থেকে হাওড়ার জন্য ট্রেন রয়েছে, সে কারণে কিন্তু গাড়ি উঠতেই সবাই আবার একটু ঘুমিয়েও নিয়েছি। আর মানালি থেকে চণ্ডীগড় ফেরার পথে দেখো আমরা এখন রয়েছি একটা টানেলের ভেতরে। ঠিক এই রকমই বড় বড় প্রায় কি 10টা মতন টানেল আমাদের পড়েছিল। টানেলটা কিন্তু বেশ অনেকটাই বড়, খুবই ভালো লাগছিল দেখতে। আর কিছু কিছু টানেল তো এমনি চলে গেছে যখন গাড়িতে ঘুমোচ্ছিলাম। তো আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, মোটামুটি ওই 9টা কি 10টা মতন এরকম টানেল আর কি পার করতে হয়েছে মানালি থেকে চণ্ডীগড় ফেরার পথে। টানেলটা পার করার পর আমরা ড্রাইভার দাদাকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে একটা ফাঁকা জায়গা দেখে একটু কিছুক্ষণের জন্য দাঁড়াতে, কারণ গাড়িতে এতক্ষণ ধরে বসে থাকার ফলে আমাদের কোমর এবং পা খুব ব্যথা করছে। তো তারপর আমাদের ড্রাইভার দাদা একটা খুব সুন্দর জায়গা দেখে দাঁড়ায়। আর এখানে দেখো এটা একটা ড্যাম রয়েছে, চারিদিকে পাহাড় রয়েছে, আর মাঝখানে দেখো এই ড্যামটা রয়েছে, আর ড্যামের জলটা পুরো সবুজ হয়ে আছে। তো এত সুন্দর লাগছে এখানের ভিউটা, যেটা তোমাদের জন্য না ক্যাপচার করে পারলাম না। আর ওই যে দেখো জুম করে আমি দেখানোর চেষ্টা করছি, ওই যে রাস্তাটা দেখছো গাড়ি চলাচল করছে, আমরা কিন্তু ওই রাস্তার ওইখানটাই আর কি যাব পাহাড়গুলো ঘুরে ঘুরে। তো সেটাও আর কি আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। কি অপূর্ব যে লাগছে এখানকার ভিউটা, সত্যি ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর এই যে গেট মতন দেখতে পাচ্ছ, এখানটা দিয়ে কিন্তু ড্যামের জলটা আর কি ছাড়া হয়। এখন যেহেতু বর্ষাকাল না, তাই ড্যামের জল কিন্তু বেশ অনেকটাই কম
রয়েছে, ড্রাইভার দাদা বলছে। বর্ষাকালে এর জল কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। যেহেতু অনেকটাই রাস্তা যেতে হবে আর এখানে খুব বেশি দেরি না করে এখন আমরা উঠে পড়েছি আবার গাড়িতে। আর ড্যামের উপর দিয়ে যেহেতু ব্রিজটা রয়েছে তাই গাড়ির দুপাশ থেকে কিন্তু ড্যামটাকে দেখা যাচ্ছে খুব ভালো মতন। তোমাদের সাথে কথা বলছি বেশ অনেকটা টাইম পর। এখন ঘড়িতে সময় গেছে রাত 8:30 মতন আর আমরা এখন রয়েছি একটা পাঞ্জাবি ধাবাতে রাতের ডিনার করার জন্য। ডিনারের জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি দুটো কম্বো, যেই কম্বোতে রয়েছে রাইস, রুটি, পনির, ডাল মাখনি, তার সাথে স্যালাড আর রায়তা। এখান থেকে আমরা ডিনার করে চণ্ডীগড় প্ল্যাটফর্মে যাব। আর প্ল্যাটফর্মের একদম সামনে চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সাথে আবার দুদিন পর আমি ভিডিও করছি। ট্রেনে ওঠার পর চণ্ডীগড় থেকে আর কিছুই ভালো লাগছিল না, একদমই শরীর, তো সেই কারণে দুদিন আর ট্রেনে কোনো রকম ভিডিও করতেও পারিনি। আজ হচ্ছে আমরা নেমে যাব এখন হাওড়াতে। হাওড়া আমাদের ট্রেন ঢুকছে। একদম দেখো এখানে সমস্ত লাগেজ রেডি করে নিয়েছি আর এখানে তোমাদের দাদাভাই বসে রয়েছে, আমিও একদম রেডি হয়ে গেছি। আর ট্রেন জার্নি দুদিন করার পর শরীর একদমই ভালো লাগছে না। আর এখানে দেখো সমস্ত লাগেজ তো গুছিয়ে নিয়েছি আর ট্রেন থেকেই আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। তো চলো হাওড়া এখন ঢুকে যাচ্ছে, তো হাওড়ায় এখন আমরা নেমে যাব। আর হাওড়া থেকে ক্যাব নিয়ে আমরা সোজা চলে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে ট্রেন ধরে তারপর যাব বাড়ি। ট্রেন থেকে হাওড়ায় নামার পর আমি আর কোনো রকম ভিডিও করিনি, কারণ হাওড়ায় সকালবেলা নামার পর আমাদের ক্যাব পেতে খুবই সমস্যায় পড়তে হয়েছিল। তো অবশেষে আমরা ক্যাব নিয়ে চলে এসেছিলাম শিয়ালদা। শিয়ালদা প্ল্যাটফর্মে আসতেই দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, তাই সমস্ত লাগেজ নিয়ে উঠে পড়েছি ট্রেনে। দুটো প্ল্যাটফর্ম পরই নেমে যাব। তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচন্ড টায়ার্ড রয়েছি। আর বাড়ি গিয়ে তো রেস্ট নেব কিছু টিফিন করে। তো চলো এই ব্লগটাকে আর বড় করছি না, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।